ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 7ই ফাল্গুন 1352 সাল মঙ্গলবার সন্ধ্যায় শ্রী ঠাকুর মাতৃমন্দিরে বারান্দায় বসেছেন। ননী চক্রবর্তী, সনৎ ঘোষ, সুরেশ পাল, প্রমোদ দে, বিরাজ ভট্টাচার্য, বীরু রায়, ডক্টর গোকুল মণ্ডল, সত্য দত্ত প্রভৃতি কাছে আছেন। এর মধ্যে ননীদা, সনদদা প্রভৃতি কয়েকজনের সঙ্গে কথাবার্তা চলতে লাগলো। অন্যান্য কতিপয় কয়েক মিনিট পরেই গাত্রোত্থান করলেন। শ্রী ঠাকুর ননীদাকে বললেন, ভালো দেখে বামুন জোগাড় করো, সব্যসাচীর মতো লেগে যাও, নিজেকে তৈরি করে ফেলো সব দিক দিয়ে। সৎসঙ্গের বইগুলি পাদ টিকা সহ তো ভালো করেই পড়বি। তাছাড়া গীতা, বেদান্ত দর্শন, সংখ্যা দর্শন, বাইবেল, কোরআন ইত্যাদিও ভালো করে পড়া লাগে তোমার ভাববাদের সমর্থন খুঁজে বের করার জন্য। ননীদা, গীতার টিকা তো বোঝা যায় না, শ্রী ঠাকুর মূল এবং বাংলার অব্যয় পড়লেই হবে। তবে টিকা পড়তে পারো, বিচারসহ কোনো ব্যাখ্যা ঠিক বা কোনো ব্যাখ্যা ঠিক নয় এইটে বুঝবার জন্য। আমি তো কিছু পড়িনি, কিন্তু কোনটা ঠিক বা কোনটি বেঠিক তা ধরতে পারি ওই মূলের সঙ্গে সঙ্গতি করতে গিয়ে। গরমিল থাকলেই বেঁধে যায়, মাপ আছে, সেই মাপ মতো ওজন করতে গেলেই খাঁকতি বাড়তি ধরা পড়ে। তবে পড়াশোনা থাকলে যাজনের পক্ষে সুবিধা হয়। অবশ্য বেশি কিছু লাগে না। ভিতরে যদি আগুন থাকে, এই আগুন হলো প্রত্যয়ের আগুন। ননীদা, ইষ্টের প্রতি টান বাড়লে তো প্রত্যয় হয়। শেষে ঠাকুর, হাঁ, টান আছেই, তার জন্য খুব করতে হয়, না করে শুধু বললে বা ভাবলে হয় না। তার জন্য করা, বলা ও ভাবার সঙ্গতি যত বেশি হয়, টানও তত বাড়ে, আর সেই সঙ্গে সঙ্গে প্রত্যয়ও বাড়ে। টান কতটা আছে কতটা নেই তা নিয়ে বেশি মাথা ঘামাতে নেই। টান আছে ধরে নিয়েই সেইটাকে ক্রমাগতি বাড়িয়ে তুলতে হয়। যারা কর্মী হবে তাদের অহংটা সবসময় আশ্রয় দানশীল হওয়া ভালো। মানুষের অহংকারে আঘাত করে তাকে চটিয়ে দিতে নেই, বরং জয় করা দরকার। চটিয়ে দিলে আমারও ক্ষতি, তারও ক্ষতি। জয় করলে আমারও ভালো, তারও ভালো। ননীদা, ইষ্টের নিন্দা যদি কেউ করে তাহলে কি সেখানে আঘাত দেওয়া দরকার নেই? শেষে ঠাকুর, আঘাতও হবে জয় করার জন্য। আঘাত মানুষকে বিরোধী করে তোলে, কিন্তু তার অন্তর জয় করতে পারে না। সে আঘাত কিন্তু ব্যর্থ। আঘাত কখনো ব্যর্থ যেন না হয়। যে জন্যে যা করা হয় সেই উদ্দেশ্য ঠিক রাখা চাই। তা ভুলে গেলে কিন্তু ঠকে গেলে। প্রয়োজন সবটারই আছে, কিন্তু সদ্ব্যবহার থাকলেই হলো। ননীদা, দারিদ্র্যব্যাধি সম্বন্ধে আপনি যা বলেছেন তা পড়ে মনে হয় আমিও তা থেকে মুক্ত নই। সেজে ঠাকুর হেসে বললেন, তাতে কি হয়েছে? নিজের দোষ ধরে যখন ফেলেছ তখন তা শোধরাতে বেশি দেরি লাগবে না। গৃহস্থ যদি সজাগ থাকে তখন চোর সে ঘরে ঢুকে আর বেশি জুত করতে পারে না। গুণগুলির উদ্দীপ্ত করা, দোষগুলি নির্মূল করা এক লহমান ব্যাপার। আদত কথা হলো অটুট সাড়াপ্রবণ অনুরাগ। আমি যে কথা বলি তাতে যদি হুঁ হুঁ করে যাও তাতে কিছু হয় না, যদি কিনা কাজে পরিণত না করে। দারিদ্র ব্যাধিও করতে দেয় না। তোমরা সবাই আমার কথা মতো যথাসময়ে কাজ করলে চারিদিক অবস্থার অন্যরকম দাঁড়াতো। ব্যাধি দারিদ্র হলো মূলত চরিত্রের ব্যাপার। একজন অর্থবান লোকেরও দারিদ্র ব্যাধি থাকতে পারে, আবার একজন অর্থহীন লোকেরও দারিদ্র ব্যাধি নাও থাকতে পারে। কথায় বলে, দারিদ্র দোষে গুণ রাশি নাশি। এই দারিদ্র হলো চারিত্রিক দারিদ্র। চারিত্রিক দারিদ্র থাকলে কোনো গুণ কাজে আসে না। অনেক গুণ নিয়ে তাকে অপমানবের মতো চলতে হয়। সৎ ও স্বাধীন অর্জন পটুতা দেখে বোঝা যায় কার চারিত্রিক সম্পদ কতখানি। একজন ভাবায় যতই দৃঢ় হোক, কড়াই যদি ঢিলে হয় সে কখনো জীবনে উন্নতি করতে পারে না। হরিদাসদা, মানুষ কড়ায় ঢিলে হয় কেন? শেষে ঠাকুর, কারণ প্রবৃত্তিবিয়তা। যেই আবেগে উঠল সেই প্রবৃত্তি করল, মধ্যবর্তী হলো, ফলে কড়ার সমবেগটা চাপা পড়ে গেল, কড়া আর হলো না। পিসিমা কপি আনতে বলল, তুমিও যাবার উদ্যোগ করছো। এমন সময় কয়েকজন তাস খেলার সাথে জুটে গেল। ভাবলে এক বাজি খেলে তারপর বাজারে যাব। খেলা জমে গেল, বাজারে আর যাওয়া হলো না। তারপর কোর্টে যেতে হলো। বলে গেলে ফেরার পথে বাজার করে আনবো, তখন ভুলে গেলে। এই রকম হয়। করণীয় যা তা করার পথে কোনো অবান্তর
বিক্ষেপকে প্রশ্রয় দিতে নেই। কৃত্তি হতে গেলে তাই কিছুটা আত্মনিয়ন্ত্রণ লাগে। ননিদা, চাকরি করা সম্বন্ধে আপনি কি বলেন? আমার কি চাকরি করা উচিত? শেষে ঠাকুর নাসিকা ও ভ্রু কুচিত করে অবজ্ঞা ভরে বললেন, ধুর শালা, বামুনের ছেলে আবার গোলামি করতে যাবে কেন? গোলামিই তো সর্বনাশ করলো। বলতে পারো চাকরি করে কার কি কল্যাণটা করছো? স্বার্থ সংকীর্ণ জীবন নিয়ে স্বচ্ছন্দে চলছো, আর ভাবছো বেশ আছি, সমাজের দিকে আর তাকাচ্ছ না, কিন্তু নিজেদের এবং মানুষের ধন প্রাণ ও রক্তমর্যাদা সবই তো খোয়াতে বসেছ। সেদিকে কি খেয়াল আছে? অজ্ঞ হয়ে পরিস্থিতি ও পরিবেশের দিকে যতই চোখ বুজে থাকো, একলা ভালো থাকতে পারবে না, এ কথা ঠিক যেন। দেশের কি হাল হয়েছে তা কি কখনো ভাবো? ননিদা, আর্যকৃষ্টে সম্মত বিবাহ পদ্ধতি ও শিক্ষা পদ্ধতি নষ্ট হওয়ার ফলে তো আমাদের এই দুরবস্থা। শেষে ঠাকুর, কি নষ্ট হয়নি সেইটা বলো তো? আদর্শ যেদিন গেছে সেই দিনই আমাদের সব গেছে। এখানে তোমার সংকল্প জেগে উঠেছে। বাড়ি যেতে যেতে পথে কত প্রবৃত্তি ঠেসে ধরবে, বাড়িঘর বউ ছেলে কত কিছুর জন্য বিবেচনা আসবে, তখন বলবে আমাকে চিন্তা করতে দাও। কিন্তু তেমনি হলে বোঝামাত্র দিতে লাভ, যা থাকে কপালে। হরিদাস দা, ঠাকুর, অনেকে বলে দেশের লোকের সাহস অনেক বেড়ে গেছে, আগে মানুষেরা তো সাহস ছিল না। সেজে ঠাকুর ব্যঙ্গের স্বরে বলল, বাহ বাহ বাহ, কি সাহস! কাপুরুষের যে সাহস, সেই সাহসেরই তো বাড়াবাড়ি দেখা যায়। ধর্মকৃষ্টি মানব না, গুরু বা গুরুজনের ধার ধারব না, স্বাধীন মতো ও উদারতার নামে যা খুশি করব, যেমন ইচ্ছা চলব, এ কি আর সাহস বলে? তাহলে চোর লুচ্চা ডাকাতের কি কম সাহস? সে সাহস বাঁচাবাড়ার জন্য, বৈশিষ্ট্য ও আভিজাত্যের ঊর্ধ্বধনের জন্য প্রযুক্ত না হয়, সেটা আবার কি সাহস? সাহস কথাটা গাল হিসেবেই ব্যবহার হয়। আমি যেটা বলছি সেটা সৎ সাহস যাকে বলে তাই। সৎ সাহস অসতের নিরাকরণের করে সতের প্রতিষ্ঠা করতেই ব্যস্ত। সেই সাহস কি আজ দেশে আছে? তার নমুনা তো দেখতে পাই না। আমাদের তো গৌরবমণ্ডিত রূপ আমার চোখে আগে ভাসে, বাস্তবে তার চেহারা খুঁজে পায় না, আর প্রাণটার মধ্যে কেমন যেন করতে থাকে। খুব বেশি ভাবের আবেগ আসলে কথা বলতে পারি না, কথা কত বলতে ইচ্ছা হয়, বলতে পারি না, কেমন যেন বাকরোধ হয়ে আসে। মাঝে মাঝে ভাবি বলেই বা কী হবে? কে আমার মনের কথা বুঝে আমার কথা মতো কাজ করে আমাকে একটু শান্তি দেবে এবং স্বপরিবেশে নিজেও শান্তি পাবে? আমি যা আগে বলেছি তা করলেই কিছুতেই আটকাতো না। আগে আমার যেই সিদ্ধান্তই হতো সঙ্গে সঙ্গে শরীরটাও এমন হয়ে উঠত যে আর তা আর করে পারতাম না। কিন্তু আমি যখন থেকে শরীরের দিক দিয়ে অপারগ হলাম, তোমরা কিন্তু আমার হয়ে করলে না। কথাগুলি নিয়তই লোল অঙ্কে লালিত হচ্ছে। জ্যান্ত মানুষ পেলাম না, জেনে বুঝেও চরম বিপর্যয় বোধ হয় এড়াতে পারলাম না। সেজে ঠাকুরের চোখ মুখ ও কণ্ঠস্বরে গভীর বিষাদ ও নৈরাশ্যের ছায়া নেমে এলো। বিমর্ষ হয়ে বসে রইলেন। কিছু সময় পরে উদ্দীপ্ত ভঙ্গিতে বললেন, আমি যে কৃষ্টিপ্রহরীর কথা বলেছি, এইটি যদি ভালো করে সংগঠন করা হয় তাহলে এখনও আশা আছে। স্বস্তি বাহিনী গড়ে তুলতে হয়, তাদের কাজই হবে সব অস্বস্তি ও অশান্তিকে নির্বাপিত করে দেশের দশের স্বস্তি বিধান করা। স্বস্তি বিধানের জন্য দরকার স্বস্তি নায়ক। কৃষ্টিপ্রহরীর তহবিল যদি বেড়ে যায়, তা থেকে কলেজ, লাইব্রেরি, খবরের কাগজ, জেলায় জেলায় ব্যায়ামগার, রক্ষীদল ইত্যাদি করা যায়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।